বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা দেখো তো ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবকিছু ঠিক আছে কিনা? আজকে আমার তৃতীয় শ্রেণীর চতুর্থ এবং পঞ্চম অধ্যায় মানসিক সলভ হবে। আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো বা কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবে, হ্যাঁ? তৃতীয় শ্রেণীর ক্লাস দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি, হ্যাঁ? যারা লাইনে আছো একটু জানো দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো। তৃতীয় শ্রেণীর একটু শেয়ার করো, তোমরা কে কে আছো নাম লেখো। তৃতীয় শ্রেণী মানসাঙ্ক 4 ও 5 অধ্যায়। দেখা যাচ্ছে কিনা একটু। মালিহা আহমেদ, ঠিক আছে মালিহা, দেখতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করো। 4 নম্বর অধ্যায় 5 নম্বর অধ্যায়, হ্যাঁ 4 নম্বরটা আগে দেখি কি আছে। 4 করেছে পঞ্চম অধ্যায়। ক্লাস দেখতে পাচ্ছ? নাফি, মালিহা দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ার কি সবকিছু? আমি একটু শীটটা নিই। চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী, ঠিক আছে ক্লিয়ার। ওকে, অনেকে নাম লিখছো, স্যার দেখতে পাচ্ছি। মেহরিনা, আচ্ছা জি স্যার। ইমেল, আচ্ছা ঠিক আছে। হাই। তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায় ছিল যোগ আর বিয়োগ সম্পর্কিত সম্পর্ক। যোগ আর বিয়োগ সম্পর্ক, বিয়োগের সম্পর্ক হবে অধ্যায় নাম্বার 4। এই শীটটা তোমরা বের করে নেবা। মান সম্পর্ক যেগুলো আছে আমরা একটু সলভ করার চেষ্টা করব, হ্যাঁ। 4 নাম্বার শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একটু বের করো। আমরা বিয়োজন কাকে বলে শিখাইছিলাম, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন। 1 নাম্বারে সেটাই আছে, এখানে লেখা আছে যে সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। 2 নাম্বারটা তোমরা জানো, বিয়োজ্য, যে সংখ্যা দ্বারা বা দিয়ে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য। বিয়োজ্য আর বিয়োজনের মধ্যে সম্পর্ক কি? বিয়োজ্য আর বিয়োজনের মধ্যে যদি সম্পর্ক বলে, এক্ষেত্রে বলতে পারো বিয়োজন গ্রেটার দেন বিয়োজ্য, মানে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায়। সম্পর্কটা হবে বিয়োজন বিয়োগ, বিয়োজন বিয়োগ, হ্যাঁ বোঝাবো, জ্যামিতিও বোঝাবো, সমস্যা নেই। বিয়োজন আর বিয়োজ্যের মধ্যে সম্পর্কটা যদি বলে, সেক্ষেত্রে বিয়োজন এটা বড় বলা যায় আর বিয়োজ্যটা ছোট হয় সবসময়। তারপরে যেটা বলা আছে যে 5 নম্বরে যেটা বলা আছে 885 থেকে 690 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 785 থেকে 690 বিয়োগ করলে, এটা একটু বিয়োগ করে নিবা কষ্ট করে, তাহলেই হয়ে যাবে। বিয়োজন নির্ণয়ের সূত্র কি আমি যতদূর মনে হয় শিখাইছিলাম। বিয়োগফলের সূত্রটা আমরা জানি। আমরা বিয়োগফল সমান কি জানি বলছিলাম, যে বিয়োগফল সমান জানি বিয়োজন বিয়োগ বিয়োজ্য।
এটা আমরা শিখছিলাম, বা বিয়োগফলের সূত্র এটা। এখানে বিয়োগফল সমান যদি এটা হয়, সেক্ষেত্রে আমাদের যদি বিয়োজন বের করতে বলে, আমি বলছিলাম বিয়োজন বের করতে বললে তাহলে বাকি দুইটা যোগ করতে হবে, মানে বিয়োগফল আর এই বিয়োজ্য যোগ করে কিন্তু বিয়োজন হয়। তাহলে বিয়োগফল যোগ বিয়োজ্য, এটা হলো বিয়োজনের সূত্র বা বিয়োজনের সূত্র, এটা লেখা যায় বিয়োজন। এখন বিয়োগফলও বের করা শিখছো, বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োজনটা আমরা বের করলাম, বিয়োজন মানে হচ্ছে বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করতে হবে। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে তো বিয়োগফল পাওয়া যায়, তার মানে বিয়োজ্য আর বিয়োগফল যদি যোগ করা হয় তাহলে বিয়োজন আমরা পাবো। একইভাবে যদি এখন কেউ বলে বিয়োজ্য সমান কি, তাহলে আমরা বিয়োগফল সমান যেমন জানি বিয়োজন বিয়োগ বিয়োজ্য, তাহলে বিয়োজন যদি বের করতে চাই তাহলে এই বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য পাওয়া যাবে। কথা ক্লিয়ার কিনা একটু বইলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে দেখো যেটা আছে সেটা হলো নাম্বার 8, 86 বিয়োগ 64 সমান 22। এখানে বিয়োজ্য কত, তাহলে যে সংখ্যা দ্বারা বিয়োগ করা হয় সেটা বিয়োজ্য, সেক্ষেত্রে 64 দ্বারা বিয়োগ করা হয়েছে, বিয়োজ্য হচ্ছে 64। 9 নম্বরে বলা আছে 30 বিয়োগ 25 = 5। এখানে বিয়োজন কত, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তার মানে 30 থেকে বিয়োগ করা হয়েছে, বিয়োজন হচ্ছে 30। এরপরে আছে যে 75 থেকে 9 বেশি এবং 94 থেকে 10 কম, বেশি হলে যোগ হয়। 75 থেকে 9 বেশি, তাহলে বেশি হলে তো যোগ হবে, তাহলে 75 যোগ 9, 8, এই 5 আর 9 14, 4 হাত থেকে 1, 7 আর 1 8, এটা যা 94 থেকে আবার 10 কম, বিয়োগ করলেও কি হয় তাই হয়, তার মানে 84। এটা হলো 84। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 4 অঙ্ক আর বৃহত্তম আছে এখানে 3 অঙ্ক, যে সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা বেশি সেটি কিন্তু বড়। তাহলে 4 অঙ্ক আর 3 অঙ্কের মধ্যে আমরা জানি যেটার অঙ্ক সংখ্যা বেশি সেটি বড়, সেক্ষেত্রে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এটা, 1 লিখে 3টা শূন্য, এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম বললেও এখানে অঙ্ক সংখ্যা কম আছে, 3টা আছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 9 আছে কত হলে 10 হবে 1, হাতে থেকে 1, 9 এর আগে 10 মিলে গেলে 0, হাতে থেকে 1, 9 এর আগে 10 মিলে গেলে 0, হাতে মিলে, তার মানে 1 কম, তার মানে আমাদের 12 নম্বরের আনসারটা ছিল 1। এরপরে বলা আছে বিয়োজ্য হচ্ছে, বিয়োজ্য সমান 830 বিয়োগফল 170। বিয়োজন কত, তো বিয়োজনের সূত্রটা আমরা লিখছি যে বিয়োজন সমান কি, এই যে বিয়োজন করে, এই যে বিয়োজন, বিয়োজন সমান হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য। তাহলে এখানে বিয়োজ্য ছিল 830, এখানে যদি আমরা 830 বসাই আর বিয়োগফলের মান আছে 170, তাহলে যোগ করলে যা হবে সেটাই বিয়োজন হবে, সেক্ষেত্রে এটা বিয়োজন বিয়োজনই থাকলো। 0 আর 0 যোগ করলে 0, 7 আর 3 10, 0 হাত থেকে 1, 8 আর 1 9, 9 আর 1 10, তার মানে 1000। দেখো এখানে 1000ই দেওয়া আছে, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এরপরে বলছে বিয়োজনের মান কত হলে বিয়োজন ও বিয়োগফল সমান হবে, যদি 0 হয়, বিয়োজ্যের মান যদি 0 হয় সেক্ষেত্রে বিয়োজন আর বিয়োগফল সমানই হবে। ধরো এখানে লেখা আছে 2, এটা মিশাই দিই একটু। হ্যাঁ, দেখো হয়তো বিয়োজনে লেখা আছে 2, তাহলে বিয়োজন থেকে যদি 0 বিয়োগ করে, এটা তো বিয়োজ্য, এটা হলো বিয়োজন, এখানে যদি 0 বিয়োগ করে তাহলে বিয়োগফল 2 হবে। তাহলে বিয়োজন আর বিয়োগফল কখন সমান হয়, যদি বিয়োজ্য 0 হয়। 15 নাম্বারটা বলা আছে 70, 80, 90 3টা সংখ্যা, প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হতে তৃতীয় সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে এখানে প্রথম সংখ্যাটি 70, দ্বিতীয় সংখ্যাটি হলো 80, যোগ করলে হয় কত, 7 5 15, 150, 150 থেকে 90 বাদ দিলে হয় 60, তার মানে এটা 60 দেওয়া আছে। তারপরে বলা আছে 16 নম্বরে 786 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 580 হবে। 786 থেকে কত বিয়োগ করলে, বিয়োগ করলে যেটা হবে সেটাই। বিয়োগফল ও বিয়োজ্য দ্বারা, বিয়োগফল ও বিয়োজ্য কি দ্বারা কি করা হলে বিয়োজন পাওয়া যায়, অবশ্যই যোগ করা হলে। আমরা লিখছিলাম মিশিয়ে দিচ্ছি অবশ্য, যদি বিয়োগফল আর বিয়োজ্য আমরা যোগ করি তাহলে বিয়োজন পাওয়া যাবে। বিয়োজন থেকে যখন বিয়োজ্য বাদ দিই তখনই কিন্তু বিয়োগফল পাই, তাহলে বিয়োগফল তখনই পাওয়া যায় যখন বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করা হয়। তাহলে বিয়োগফল আর যদি বিয়োজ্য যোগ করা হয় অবশ্যই তাহলে বিয়োজন পাওয়া যাবে। 18 নাম্বারটা তোমাদের পারার কথা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম, জাস্ট বিয়োগ করে দিতে হবে। একটি সংখ্যা হতে 347 বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 198 হয়। তাহলে সংখ্যাটি কত,
তাহলে আমরা মনে করতে পারি বা মনে করি সংখ্যাটি এরকম ধরে নিলাম যে মনে করি একটি সংখ্যা আমরা ধরে নিলাম সমান ক। বলছে এই একটি সংখ্যা থেকে যদি 347 বিয়োগ করা হয় তাহলে শর্ত মতে আমরা বলতে পারি একটি সংখ্যা ক এখান থেকে যদি 347 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হয় কত? 198। আমরা জানি একই জাতীয় জিনিসগুলো একদিকে থাকে, যেমন 398, 198 এটাও একটা সংখ্যা, আবার হচ্ছে 347 সেটা একটা সংখ্যা। সংখ্যা সংখ্যার সাথে থাকবে। তোমরা যেমন বান্ধবীরা বান্ধবীদের সাথে বসো, এরাও ঠিক তেমন সংখ্যা সংখ্যার সাথে থাকবে। তাহলে ক এর মান আমরা বের করবো, এই সংখ্যাটার মান বের করবো। কটা তো একটা সংখ্যা ছিল, সেক্ষেত্রে 198, এখানে ছিল বিয়োগ, এ পাশে যোগ হয়ে গেল 347। যোগ করে দেখো, এটা এই 7 আর 8 15 5 থেকে 1 8 আর 1 9 9 আর 1 10 4 আর থাকে না 4 445। এখানে কত দেওয়া আছে? আচ্ছা 500 দেওয়া আছে, সরি আমার একটু ভুল হয়েছে, এখানে এখন 545। তাহলে একটি সংখ্যা থেকে যদি 300 মানে একটি সংখ্যা 545, এখান থেকে যদি 337 বিয়োগ করা হয়, 47 বিয়োগ করে তাহলে 198 হবে। 87 থেকে 8 বেশি সংখ্যাটি 100 হতে কত কম? তাহলে 87 এর চেয়ে 8 বেশি। 87 সাথে 8 যোগ করো, যোগ করে একটা যোগফল পাওয়া যাবে। যে যোগফলটা পাবো সেই যোগফলটা 100 এর চেয়ে কত কম, তাহলে 100 থেকে আবার বিয়োগ করলে হয়ে যাবে। 87 আর 8 যোগ করলে যেহেতু 95 হয়, তাহলে 95 100 থেকে 95 বিয়োগ করলে 5 হয়। একটি গাছে 17টি পাখি ছিল, 3টি নতুন পাখি এলো, 2টি পাখি উড়ে গেল। তাহলে 17টা ছিল, 3টা এলো, আগে যোগ করবো, হয় কত? 20টা। 20 থেকে আমরা বাদ দিব হচ্ছে 20 থেকে বাদ দিব 2, তার মানে 18টা। 196 এর সাথে কত যোগ করলে যোগফল 320 হবে একটি সংখ্যার সাথে? 196 এর সাথে কত যোগ করলে জানি না, কত যোগ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি যোগ করতে হবে 22 নাম্বার। বলছে 196 এর সাথে কত যোগ করলে, ধরে নিলাম ক যোগ করতে হবে, যোগ করলে যোগফল কত হবে? 320। তো এটা যদি বলি আমরা ক এর মান বের করবো, এই একটি সংখ্যা, এটা একটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটার মান বের করবো। বলছে এর সাথে এটার সাথে কত যোগ করলে, কত যোগ করলে আমি জানি না, এই জন্য এটাকে ধরে নিলাম ক। তাহলে কটাকে যদি ঠিক রেখে সংখ্যার সাথে সংখ্যাগুলোকে নিই, তাহলে আমরা লিখতে পারি ক সমান 320, এখানে ছিল যোগ, এ পাশে হয়ে যাবে বিয়োগ। আমরা বলতে পারি ক সমান, এটা হয় 4, হাতে থাকে 1, 9 রেখে 10, 10 কত হলে 12 হবে 2, হাত থেকে 1, 1 রেখে 2, তার মানে 124 হলেই হবে। আর এখানে 124 দেওয়া আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাবে, হ্যাঁ? আচ্ছা, যদি তোমাদের সমস্যা না থাকে আমি পরেরটাতে যাবো, হ্যাঁ? তোমরা কি বুঝতে পারছো বাবা? একটু জানাবে, বোঝা যাচ্ছে কিনা। শুক্রবারে পরীক্ষা শুধু মানসংখ্য হবে, আপাতত টেনশনের কোনো দরকার নাই। তোমরা শুধু মানসংখ্য শীটটা ভালো করে পড়ে আসবা, হ্যাঁ? পরীক্ষা হবে 8টা থেকে, 9টায় ছিল, 8টায় করা হয়েছে, বিএমপির প্রোগ্রাম আছে, এই জন্য আমরা একটু আগায় গেছি 1 ঘন্টা, যত তাড়াতাড়ি শেষ হবে যেন তোমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে দেখো 23 নম্বরে যেটা বলা আছে, খালি ঘর বিয়োগ 50 সমান সমান 90, এটা আমরা বের করব। বলছে ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে? আসসালামু আলাইকুম। জি জি, মানসংখ্য, শুধু শুধু মানসংখ্য। আর ষষ্ঠ শ্রেণী এমসিকিউ। জি, 100টা এমসিকিউ। জি 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 জি, প্রিকেটেড। 8টা থেকে, জি, আপনাদের কালকে ফোন দেবে ইনশাআল্লাহ। জি, 23 তারিখ শুক্রবার।
আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে একটু যাই, দেখি কি অবস্থা। হ্যাঁ হিমেল ঠিক আছে, হিমেলকে ডাকার আপাতত দরকার নাই, তোমরা অঙ্ক করো। হিমেলকে ডাকো পরীক্ষার শেষ হলে, পরীক্ষা শেষে দেখো। আমরা এখানে সংখ্যার সাথে সংখ্যাকে নিব। তাহলে এটাকে যদি পার করতে চাই, পক্ষান্তর করলে তো চিহ্ন পরিবর্তন হয়। যদি বিয়োগ থাকে তাহলে পাশে যোগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। সেক্ষেত্রে আমরা এখানে যদি নিয়ে যাই তাহলে এটা হয় 90 যোগ এটা, তার মানে 140। তারপরে দেখো এখানে আছে 24 নম্বর অঙ্ক, 43 যোগ খালি ঘর সমান সমান 60। এখানে আমরা খালি ঘরের মানটা বের করব। তো খালি ঘর 43 এর সাথে যোগ অবস্থায় আছে, তার মানে 43 কিন্তু খালি ঘরের সাথে যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় পার করলে কি হয়? বিয়োগ হয়। তো এটাকে যদি এখানে নিয়ে আসো, বিয়োগ হয়ে যাবে। 60 থেকে 43 বাদ দিলে 17 হবে, এবং 17ই হয়ে আছে। এরপরে 50 নাম্বারটা দেখো, সরি পঞ্চম অধ্যায়টা দেখো। পঞ্চম অধ্যায় বের করো, তারপর আমি জ্যামিতিতে যাবো। হ্যাঁ, পঞ্চম অধ্যায় বের করবা। এখানে আছে শুধু গুণ। গুণটাও আমার যতদূর মনে হয় একটু বলছিলাম, যদি না বলে থাকি তাহলে আবার হবে। এখানে কিছু জিনিস আছে ক্লাস 3, হ্যাঁ, অধ্যায় পঞ্চম, গুণ। তো তোমরা প্রথমত একটা কাজ করে নাও আগে, যাদের কাছে শীট আছে 3 নাম্বার পৃষ্ঠার 71, 72, 73 এই কয়টা মান সম্পর্কে কেটে দাও আগে। যাদের কাছে তৃতীয় অধ্যায়ের নোট আছে তারা অবশ্যই 71, 72, 73 এগুলো কেটে দিবা। আর উপরে যেগুলো আছে এগুলো প্রয়োজন নাই, তারপর আমি যতটুকু পারি শেখানোর চেষ্টা করতেছি। এত কঠিন তোমাদের আসবে না। কিছু কঠিন জিনিস দেওয়া আছে, তোমাদের 58 পর্যন্ত পড়লেই হবে। ক্লাস 3-তে যারা আছো 58 পর্যন্ত পড়লেই হবে, তারপর আমি একটু বুঝাই দেবো, বাকিগুলো সবই বুঝাই দেবো, যেহেতু ক্লাসে ঢোকা হয়েছে। আচ্ছা এটা মিশাইলাম। হ্যাঁ, অধ্যায় নাম্বার এখন 5 শুরু হবে। গুণ। গুণ বলতে কি বুঝো? যোগের সংক্ষিপ্ত রূপ বা পুনঃ যোগ, গুণ। তো 1 নম্বরে বলতে বলা আছে গুণ বলতে কি বুঝো? গুণের সংক্ষিপ্ত রূপ, যোগের সংক্ষিপ্ত সরি বা পুনঃ যোগ। গুণের ইংরেজি প্রতি শব্দটা একটু মুখস্থ রাখবা, মাল্টিপ্লিকেশন, MULTIPLICATION, মাল্টিপ্লিকেশন। গুণ কি বিধি মেনে চলে? বিনিময় বিধি মেনে চলে। মানে তুমি দিবা আমি দিব, তুমি দিবা না আমি দিব না, এরকম আর কি। বিনিময় বিধি মেনে চলে, বিনিময়। ঠিক আছে, ধরো তোমরা 2টা বন্ধু আছো, পঞ্চম অধ্যায়ে কেটে দিবা হচ্ছে 71, 72, 73 নাম্বারটা। হ্যাঁ, 71, 72, 73 তৃতীয় অধ্যায় না বাবা, আমি বলছি পঞ্চম অধ্যায়ের, তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 71, 72, 73 নাম্বার মান সংখ্যাগুলো কেটে দিবা। ওগুলো প্রয়োজন নাই, ওগুলো মিস্টেক করে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, গুণ। গুণ এই যে বললাম বিনিময় বিধি মেনে চলে। ধরো 3 গুণন 2, এটার মান যা হবে একইভাবে যদি আমরা বিনিময় করি, মানে 3 আসবে 2 এর জায়গায়, 2 আসবে 3 এর জায়গায়, আমরা যদি স্থানটা বিনিময় করি তাহলে আমরা কিন্তু বলতে পারি 3 গুণন 2 মানে হচ্ছে 6। তাহলে গুণ কি বিধি এখানে মেনে চললো? বিনিময় বিধি মেনে চললো। ঠিক আছে, তার বলছে গুণের অংশ কয়টি? গুণের 3টা অংশ, একটা গুণ্য, একটা গুণক, একটা গুণফল। গুণ্য কি? যে সংখ্যাকে গুণ করা হয় সেটা গুণ্য। গুণকটা হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। আর গুণ করার পরে যে সংখ্যা বা তোমরা তো বলো ফল যেটা পাওয়া যায় সেটার নাম গুণফল। 5, 6, 7 একই জিনিস। 5, 6 গুণ্য গুণকের সংজ্ঞা। গুণের বিপরীত প্রক্রিয়া, তোমরা যদি কেউ লেখো ভাগ, তাও নাম্বার দেবে, নিঃশেষে ভাগ লিখলেও হবে। গুণফল কাকে বলে? যেটা একটু আগে বললাম, গুণ করার পরে যে সংখ্যা পাওয়া যায় বা ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ করতে হলে গুণ করতে হলে কি জানা আবশ্যক? নামতা জানা আবশ্যক। তুমি 5-এর ঘরের মানে 5 দিয়ে কাউকে গুণ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 5-এর ঘরের নামতা জানতে হবে। 10-এর ঘরের বা 10 দিয়ে কাউকে গুণ করবে, তোমার 10-এর ঘরের নামতা জানতে হবে। সেক্ষেত্রে গুণ করতে হলে অবশ্যই নামতা জানা আবশ্যক। গুণের সূত্র কি? আমরা মেইন সূত্রটা মুখস্থ রাখবো, গুণ্য না, গুণফলের সূত্র মুখস্থ রাখবো। গুণফল সমান আমরা একটা সূত্র জানি। গুণফল সমান কি জানি? গুণ্য গুণন গুণক। গুণ্য গুণন গুণক। যদি গুণ্য আর গুণক গুণ করা হয় তাহলে গুণফল পাওয়া যায়। এখানে গুণফল একটা জিনিস দিয়েই হবে, মানে গুণফল তখনই হবে যদি তোমরা গুণ্য আর গুণক গুণ করো। এখন গুণফল সমান গুণ্য গুণন গুণক, এখন আমরা এটা না বের করে যদি বলি গুণ্য সমান কি,
তাহলে গুণ্যটা যদি বের করতে চাই, গুণ্যর সাথে গুণ কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় পার করলে কি হবে, ভাগ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি গুণফল ভাগ গুণক সমান সমান গুণ্য। গুণফলকে যদি গুণক দ্বারা ভাগ করা হয় তাহলে গুণ্য পাবো, একইভাবে গুণফলকে যদি আমরা গুণ্য দ্বারা ভাগ করি তাহলে আমরা গুণক পাবো। তো এটাই বলা আছে 10 নম্বর, গুণ্যের সূত্র কি, গুণ্য সমান গুণফল ভাগ গুণক। একইভাবে গুণক কি, তাহলে গুণক যদি বের করতে চাই গুণ্যটাকে পার করতে হবে, গুণ অবস্থায় আছে পার করলে ভাগ হবে। গুণফলের সূত্রটা তোমরা লিখে নিবা। তারপর একটা দেখো লেখা আছে 13 নম্বর, গুণ্য গুণন গুণক সমান কি, গুণফল। গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলে কিরূপ পরিবর্তন হয়। এইখানে কোনো কি পরিবর্তন হয়েছে, 2 গুণন 3 পরিবর্তন করলাম, 3 গুণন 2। গুণ্য বা গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এরপরে বলা আছে যে 15 নম্বরে, গুণ প্রক্রিয়ায় দুটি সংখ্যার মধ্যে সাধারণত কোনটিকে ছোট ধরা হয়। সাধারণত ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়। সাধারণত আমরা বলবো ছোট সংখ্যা যেটা সেটাকে আমরা গুণক ধরবো। এটা আসলে কোনোই নেই, গুণ্য গুণক সমানও হতে পারে, ছোট বড় হতে পারে, গুণ্য ছোট হতে পারে, গুণক বড় হতে পারে, তবে সাধারণত গুণক যেটা সেটাকে ছোট ধরা হয়। তারপরে 16 নম্বরে যেটা বলা আছে, গুণ্য গুণন, গুণ্য গুণক আর গুণফলের মধ্যে সম্পর্ক কি। আমি আবারও বলছি, সম্পর্ক বললে গুণ্য অথবা গুণক অথবা গুণফল এই তিনটার যে কোনো একটা সূত্র লিখলেই হবে। কেউ যদি গুণফল সমান গুণ্য গুণন গুণক লেখো তাও হবে, কেউ যদি গুণ্য সমান গুণফল ভাগ গুণক লেখো তাও হবে, কেউ যদি গুণক সমান লেখো গুণফল ভাগ গুণ্য তাও হবে। তবে যারা বুদ্ধিমান অবশ্যই গুণফলের সূত্রটা লিখবা। যদি বলে যোজন বিয়োজন, বিয়োজন বিয়োগফলের মধ্যে সম্পর্ক কি, সেই ক্ষেত্রে যেমন বিয়োগফলের সূত্র লেখো, এখানেও ঠিক গুণফলের সূত্রটা লিখে নিবা। কথা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বলবা। এরপরে যেটা আছে 17 নম্বর, গুণকের মান কত হলে গুণফল শূন্য হয়। গুণকের মান কেবলমাত্র যদি শূন্য হয় তাহলে শূন্য হবে, অথবা গুণ্য গুণক যদি সমান হয় তাও। এখানে যেহেতু একটা কথা উল্লেখ করা আছে 17 নম্বরে, গুণকের মান কখন শূন্য হয়, সেক্ষেত্রে গুণকের মান কত হলে গুণফল শূন্য হয়, সেক্ষেত্রে বলবো গুণক শূন্য হলে। কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হবে। 18 নম্বর পরে 19 নম্বর, কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে গুণফল ওই সংখ্যাই হবে। 1 দ্বারা যদি কাউকে গুণ করো, গুণফল তুমি যাকে গুণ করবে সেটা হবে। 20 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তোমরা পারো না অনেক সময়। গুণের সূত্র কি, গুণের একটাই সূত্র, আর সেটা গুণফলের সূত্র লিখতে হবে। গুণের সূত্র সমান আমরা লিখবো গুণফল, আর গুণফল সমান লিখবো গুণ্য গুণন গুণক। 20 নম্বর। 21 নম্বরটা বলছে, যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, তোমরা জানো, গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতার বয়স যদি 5 বছর হয়, পুত্রের বয়স যদি 5 বছর হয়, পিতার বয়স হবে 15 বছর। একইভাবে যদি পুত্রের বয়স 15 বছর হয় তাহলে পিতার বয়স হবে 3 × 45 বছর। এরপরে যেটা দেখো বলা আছে 23 নম্বরে, 645 × 10 সমান একটা সংখ্যা দেওয়া আছে গুণফল। এখানে গুণক কত, যে সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে সেটা গুণক, 10 দ্বারা গুণ করা হয়েছে গুণক 10। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 999 সমান কত লিখতে হয়, এখানে একটু বোঝার আছে। সহজ পদ্ধতিতে গুণ বলতে আমরা কি বুঝি, সহজ পদ্ধতিতে গুণ বলতে আমরা বুঝি, সেটা একটু মনে রাখবা তাহলেই হবে। তাহলে এখানে লিখলাম 99 গুণন আমরা লিখলাম 5। সহজ পদ্ধতিতে গুণ আমরা বলতে বুঝি গুণ্য, এখানে 9 লিখলাম না 6 লিখি। এখানে গুণ্য বা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর গুণিতক করে। 10-এর গুণিতক কোনগুলো, 10, 100, 1000, মানে একের পরে যেগুলোতে শূন্য থাকে সেগুলোকে বলা হয় 10-এর গুণিতক। তাহলে গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর গুণিতক করে, 10 অথবা 10-এর গুণিতক, হয় 10 হতে হবে নাহলে 10-এর গুণিতক হতে হবে। 10-এর গুণিতক কোনগুলা, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, মানে একের পরে যেগুলোতে শূন্য থাকবে সেগুলোকেই বলা হবে 10-এর গুণিতক। তাহলে গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর গুণিতক করে গুণ করার যে পদ্ধতি তার নামই হচ্ছে সহজ পদ্ধতি। সেক্ষেত্রে এখানে বলা আছে গুণ্য যদি 999 হয়, এটাকে কত লেখা যায়, 999। এটাকে আমরা 999 আছে গুণ্য, এইটা আমরা বলছি সংখ্যা কি, গুণ্য অথবা গুণকের এরপরে কোন একটা সংখ্যা আছে, এটাকে আমরা গুণ্য ধরা হয়েছে বা এটাকে বলছে গুণ্য। এই গুণ্য অথবা গুণকের যে কোনো একটাকে 10-এর গুণিতক করতে হবে। 10-এর গুণিতক কোনগুলা, 10-এর গুণিতক হচ্ছে এগুলা, 10 অথবা 100, মানে একের পরে যেগুলোতে শূন্য থাকে, অথবা 1000, অথবা 10,000, অথবা 1 লক্ষ, এগুলো হচ্ছে 10-এর গুণিতক। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি এইরকম করতে চাই, তাহলে এই যে 999 যে লেখা আছে, এটা কার কাছাকাছি সংখ্যা আমরা সবাই জানি। 999 কার কাছাকাছি সংখ্যা, কার কাছের সংখ্যা, 10-এর কোন গুণিতকের কাছের সংখ্যা একটু বলো তো। 999 কি 100-এর কাছের সংখ্যা, না 10-এর সংখ্যা, না 10,000-এর সংখ্যা, না 1000-এর কাছাকাছি সংখ্যা, একটু বলতে হবে। 1000-এর কাছাকাছি সংখ্যা। 1000-এর কাছাকাছি যদি হয় এটাকে আমরা ওইভাবেই লিখবো, 10-এর গুণিতক বানাবো। তাহলে এটা 999 কার কাছাকাছি, 1000-এর কাছাকাছি। 1000 বিয়োগ 1, এটা হয়ে গেল 10-এর গুণিতক। এরপরে বলা আছে 25 নম্বরে 4 × 5 খালি ঘর 20।
খালি ঘরে কি বসবে? তাহলে 4 গুণন 5, এই খালি ঘরে বাম দিকে যেটা থাকে সেটা হলো বাম পক্ষ। তাহলে 4 5 20, ডান দিকে আছে 20, 20 আছে, তাহলে 20 20 সমান, এই জন্য সমান চিহ্ন দেওয়া আছে। তারপরে বলা আছে 118, শুধু 18 গুণন খালি ঘর সমান হচ্ছে 108। তাহলে 18 গুণন খালি ঘর সমান 108। আমাকে এখানে খালি ঘরের মান বের করতে হবে। এই খালি ঘরটা 18 সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় পক্ষান্তর বা সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। তাহলে খালি ঘর সমান আমরা লিখতে পারি 108, এটা তো এই পাশে দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ 18। এটা কিন্তু আমাদের 6 বার যায়, 6 8 48, হাত থেকে 4, 6 কে 6 8 10, তার মানে এখানে 6 হবে। ঠিক আছে, খালি ঘরের মান 10। এমন 3টি সংখ্যা বের করো যাদের গুণফল ও যোগফল সমান। এগুলো একটু পড়তে হবে। 3টা সংখ্যা 1 2 3, যদি তুমি গুণ করো তাও 6 হবে, যোগ করলেও 6 হবে। 1 গুণন 2, 2 1 কে 2 গুণন 3, 3 2 গুণন 6। আবার যদি যোগ করো 1 যোগ 2 3 হয়, 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। তার মানে 3টা সংখ্যা আছে যাদের গুণফল আর যোগফল সমান, এরকম সংখ্যা হচ্ছে 1 2 3। এরপরে বলা আছে যে 3 অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়? যদি গুণকটা 3 অঙ্ক বিশিষ্ট হয়, যদি গুণকটা 3 অঙ্ক বিশিষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এরকম, ধরো 240 আর এটা ধরো 123। তাহলে প্রথমে এককের ঘরে কাজ করতে হবে, দশকের ঘরে কাজ করতে হবে, শতকের ঘরে কাজ করতে হবে। তো এখানে সেটাই বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়। তাহলে এককের এটা দ্বারা গুণ করতে হবে, দশক দ্বারা গুণ করতে হবে, শতক দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 2 3, তাহলে কয় ধাপে গুণ করতে হলো তোমরা মনে বুঝতে পারছো? 3 ধাপে। গুণকের অপর নাম হচ্ছে গুণকের অপর নাম গুণনীয়ক। গুণ কোন ধরনের প্রক্রিয়া? পর্যায়ক্রমিক যোগ, মানে একটার পরে একটা, বা ভাগের বিপরীত প্রক্রিয়া। গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে কি ধরা হয়? তোমরা পারবে, একজন লোক প্রতিদিন 125 টাকা আয় করে, তার জমা 1 মাসে জমা কত? যদি মাসের কথা উল্লেখ থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এগুলো তোমাকে আবার জানতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যেগুলো উপরে থাকবে সেগুলো হবে 31 দিন, মানে 31 মাস। যেটা নিচে থাকবে 30 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই। এরকম করে যদি আমরা করি, যদি কোনো মাসের কথা উল্লেখ থাকে, জানুয়ারি মাস যেমন কত দিনে আমরা জানি 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, যদি অধিবর্ষ না হয় অধিবর্ষ হলো 29 দিনে, মার্চ মাস, এরকম করে গুণ করে সেটা দ্বারা করতে হবে। যেহেতু এখানে কোনো মাসের কথা উল্লেখ নাই, সেক্ষেত্রে সরাসরি 30 দ্বারা গুণ করলেই হচ্ছে। 33 নম্বর বলছে গুণ 153, গুণক হচ্ছে 200, গুণফল কত? জাস্ট গুণ করে দিবা। আশিক সাহেব প্রতিদিন, আমি আসলে 1250 টাকা করে কখনোই আয় করি না, এর থেকে কম আয় করি, বলছে আয় করে, তাহলে তার অক্টোবর মাসে বেতন কত, মানে তার আয় কত, অক্টোবর মাস কত দিনে, সেটা দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তবে যতদূর জানা যায় অক্টোবর মাস 30 দিনে, 30 দ্বারা গুণ করতে হবে। মইনুল সাহেব প্রতিদিন 760 টাকা আয় করেন, 1984 সালের ফেব্রুয়ারি মাসে কত টাকা আয় করবেন? এটা তোমাদের ভুল হতে পারে। 1984 সালটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কেন? 4 দ্বারা বিভাজ্য হওয়ার একটা শর্ত আছে। যদি কোনো সংখ্যার একক এবং দশকের ঘরের সংখ্যা, একক এবং দশকের ঘরের সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা, যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, যেমন 1984 ছিল, 1984 না, এটা আছে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত আমরা জানি, যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা, তাহলে এককে আছে 4 আর দশকে আছে হচ্ছে 8, এই একক আর দশক মিলে হয় 84। এই 84 যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা আমরা জানি, যে যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওই অনুযায়ী বিভাজ্য হলে ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে, অধিবর্ষ যেহেতু হবে, আর অধিবর্ষ মানে ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, 29 দ্বারা গুণ করবা 760 কে, তাহলে হয়ে যাবে। গুণ্য গুণক গুণফল, গুণফলের মান কত হলে 3টি মানই সমান হবে? বলছে গুণ্য গুণক গুণফলের মান 1 হলে 3টি মানই সমান হবে। গুণ্য গুণক গুণফল সবগুলো যদি 1 হয় তাহলে তো অবশ্যই সমান হবে। তারপর বলা আছে শূন্য হলেও কিন্তু হবে। একটি সংখ্যার 5 গুণ 120, যখন গুণ দেওয়া থাকবে, একটি সংখ্যার 5 গুণ দেওয়া আছে, একটি সংখ্যার 5 গুণ 120 সংখ্যাটি কত? একটি সংখ্যার 5 গুণ দেওয়া আছে, একটি সংখ্যা যদি ক হয়, ক গুণন 5, এই ক গুণন 5 মানে 120, ঠিক আছে? তাহলে ক সমান কত? তাহলে ক সমান এটাই পাশে গেলে ভাগ হয়ে যায়, যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে। তার মানে 5 দুগুণ 10, 4 পাতা 20, 24। দেখো 24 লেখা আছে। গুণক 27, গুণফল 0, গুণের মান কত? অবশ্যই গুণফল যেহেতু 0 হয়েছে, তার মানে গুণ 0 ছিল। ভাগের বিপরীত প্রক্রিয়া কোনটি? গুণ। গুণ্য হচ্ছে 2.5 এবং গুণক হচ্ছে 0.1। তাহলে গুণফল সমান কি? গুণফল সমান একটা সূত্র জানি, গুণফল সমান হচ্ছে গুণ্য গুণন গুণক। এখানে বলা আছে যে গুণ্য হচ্ছে 2.5 আর গুণক হচ্ছে 0.1, এই গুণফলটা কত?
সহজভাবে শিখো, সহজভাবে দেখো, তাহলে হবে। ওই জন্যই তো বললাম সালটা লিপ ইয়ার কিনা আমরা 4 বা 400 দ্বারা ভাগ করব। যদি কোনো সালের একক এবং দশকের ঘরে শূন্য থাকে তাহলে 400 দ্বারা ভাগ করব। ভাগ করলে ওই সালটি যদি নিঃশেষে বিভাজ্য হয় 400 দ্বারা, তাহলে বলবো যে সেটা ওই বছরটা অধিবর্ষ, এবং সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। এখন ধরো একক এবং দশকের ঘরে শূন্য নাই, শুধু এরকম একটা 4 আছে, তাহলে আমরা তাও দেখবো যে যদি একক আর দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি, যে সংখ্যাটা গঠন করবে একক এবং দশক স্থানের, যদি শূন্য না থাকে একক আর দশকের ঘরে, তাহলে 400 দ্বারা তো ভাগ করা যাবে না, 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করে দেখবো ওটা নিঃশেষে বিভাজ্য কিনা ওই সালটা, মানে একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, যেমন এখানে 84 আছে, একক এবং দশক 84, এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হয় 84। এই 84 যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সালটি 4 দ্বারা বিভাজ্য, আর 4 দ্বারা বিভাজ্য হলে আমরা এটাকে বলবো অধিবর্ষ বা লিপ ইয়ার। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। আর একক দশক দুইটাতে যদি শূন্য থাকে তাহলে 4 না 400 দ্বারা ভাগ করে দেখবো, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সেটা অধিবর্ষ, আর সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। আমার কথার মনে অ্যান্সার তুমি পেয়ে গেছো। তাহলে এখানে যখন আমরা গুণ করব, মনে মনে ভাববো দশমিক নাই, মনে মনে এটা ভাববো দশমিক নাই। তাহলে দশমিক যদি না ভাবি তাহলে এটা 25, আর এটা হচ্ছে 01 মানে হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমরা মনে মনে ভাববো দশমিক নাই, যদি না থাকে তাহলে এটা গুণ করলে হয় কত? 25। এখন গুণ করার পরে দেখতে হবে মোট কয় ঘর আগে দশমিক ছিল, যেমন এখানে 1 ঘর আগে আছে, এখানে 1 ঘর আগে আছে, তাহলে মোট 2 ঘর, 1 2, এই দেখেন হবে দশমিক, তাহলে 0.25, আর সেটাই দেওয়া আছে মনে হয়। দেখো আমার কথা কি বুঝতে পারছো? এরপরে 41 নাম্বার, গুণক সমান গুণফল ভাগ, আমরা জানি গুণ্য, এখানে ভাগ চিহ্ন হবে। একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত বের করে নিবা। 43 নাম্বার পারবে, 44 নাম্বার পারবে। 99 এবং 100 এর গুণফল কত পারার কথা। 45 নাম্বারও পারবে। গুণ কোন ধরনের প্রতীক? প্রক্রিয়া প্রতীক। তারপরে একটি বইয়ে কতটা পৃষ্ঠা আছে এটা পারার কথা। 48 নাম্বার, এক রিম সমান কতটা পারবে। এক দিস্তা সমান কতটা কাগজ থাকে, এটা 24 25 যে কোনো একটা লিখলেই নাম্বার দিবে। যেহেতু 25 আছে 25ই লিখো। 100 তা কাগজে কত পৃষ্ঠা হয়? 100 তা, এই যে এটা কিন্তু 100 তা, 1 টাকার ইয়াকে 1 তা ধরা হয়, তাহলে পৃষ্ঠা কিন্তু এই পাশে একটা এই পাশে একটা, সেক্ষেত্রে 2 দ্বারা গুণ করলেই হচ্ছে। এক রিম সমান কত দিস্তা একটু দেখে নিও। গুণফল কখন গুণের সমান হয়? গুণক 1 হলে। গুণফল কখন শূন্য হয়? গুণ্য অথবা গুণক শূন্য হলে। ড্যাশ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া নিঃশেষে ভাগ। গুণের বিনিময় ধর্মের একটা উদাহরণ একটু আগে লিখছিলাম, বিনিময় 2 গুণন 3, 3 গুণন 2, একই জিনিস, এটা খালি আলাদা করে দিছে, তোমরা আলাদা দিতে পারো। একটি ঝুড়িতে 75টি আম আছে, এরূপ দুইটা ঝুড়িতে কয়টা আম আছে? 75 গুণন 2 অথবা দ্বিগুণ। সহজ পদ্ধতিতে প্রকাশ একটু আগেই লিখে দিছিলাম, 887 গুণন 99, 90 কার কাছাকাছি সংখ্যা? 100 এর কাছাকাছি সংখ্যা, তো 100 তো নাই, বিয়োগ করলেই হচ্ছে। তারপর এটাও পারবো 58 নাম্বার, ফাঁকা ঘর গুণন 9 সমান সমান 81। আমরা ফাঁকা ঘর ঠিক রেখে 9কে পার করলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো কয়টা জিনিস কঠিন দেওয়া আছে, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আছে 59 নাম্বার, একটা করে দেবো, বাকি সবগুলো পারবা। এটা একটু লাল বন্ধ করি, হ্যাঁ, মার্কিং করে দিই। দেখো এখানে ছিল খালি ঘর 3 2, গুণ হচ্ছে 16 সমান 8 5 1 5 দিয়ে বলছে ফাঁকা ঘরে কত বসবে। আমরা ফাঁকা ঘরটা ঠিক রাখবো, মনে করি এটা পুরোটাই ফাঁকা, মনে মনে ভাবো এটা এই পুরো ফাঁকা ঘরের সাথে এই 16 গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় যদি আমরা পার করি কি হয় দেখি তো। আমরা লিখতে পারি ফাঁকা 32, এটা গুণ ছিল, পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে। 85 12 ভাগ হচ্ছে 16। আমরা যদি ভাগ করি 85 12 5 16 80, এটা 5 1 2, ঠিক আছে, 5 16 80। আচ্ছা, লাগানোর দরকার নেই, আমার একটু ভুল হয়েছে। 3 3 16 48, এটা হচ্ছে তোমার কত? 3 হাত থেকে 1, 4 একে 5 মিলে গেলে 16, 2 কেটে না, 16 2 32। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার, মানে এটা যদি গুণ করা হয় তাহলে এটা হয়। তো সেক্ষেত্রে এখানে 32 দেওয়া আছে, তাহলে নাই যেটা দেওয়া সেটা কত? 5, তার মানে খালি ঘরে 5 হবে। আমি এখানে 5, কথা কি বোঝা গেছে? একটু অ্যান্সার দিবা বাবা, বুঝতে পারছো কিনা? 55 56 55 নাম্বার কি আছে বাবা?
গুণের বিনিময় ধর্মের উদাহরণ। গুণ কি বিধি মেনে চলে, তুমি একটু আগে বলছো বিনিময় বিধি মেনে চলে। জাস্ট একটা উদাহরণ দিছে 25 গুণন 5। তোমাদের যদি মনে হয় না আমি লিখবো 1 গুণন 3 অথবা 3 গুণন 1, তাও হবে। কিন্তু কেউ যদি লেখে 10 গুণন 20 সমান সমান 20 গুণন 10, এটা বিনিময় বিধি 56। আর 56 নাম্বার বলছে একটি ঝুড়িতে 75টি আম আছে। তাহলে একটা ঝুড়িতে যদি 75টা থাকে, এরকম ঝুড়ি দুইটা ঝুড়িতে কয়টা থাকবে? একটা ঝুড়ি, তোমার কাছে একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে আম আছে 75টা, ওই রকম ঝুড়ি অতগুলো আমি আছে, তাহলে দুইটা ঝুড়িতে কতগুলো থাকবে? তাহলে দুইটা গুণ করলে তো হচ্ছে। হ্যাঁ, এরপরেরটা তাহলে তোমরা 60 নাম্বারটা নিজে নিজে পারবা। 99 গুণন খালি ঘর 90। তাহলে এটাও আগের মতোই হবে, আমার মনে হয় তোমাদের পারার কথা, একটু চেষ্টা করবা। হ্যাঁ, 61 নাম্বার, গুণক 1 হলে গুণফল কত হবে? গুণের সমান হবে। 62 নাম্বার যেটা সমস্যা, এটা আমি করে দিচ্ছি। বাষট্টি নাম্বার, প্রচন্ড মাথা ব্যথা, তারপরে কিন্তু ক্লাস কন্টিনিউ করতেছি। শুধু তোমরা শুক্রবারে পরীক্ষা ভালো দিবা তাই। আমি কিন্তু 5টা ব্যাচ আজকে ছিলাম না। বলছে গুণকের এত, তো এখানে গুণকটা দেওয়া আছে, গুণক দেওয়া আছে 1/9। বলছে গুণকের এই যে এর, এখানে একটু লিখে রাখতে পারো এর কিসের কাজ করে। খাতার পাশে লিখে রাখতে পারো এর কিসের কাজ করে, উত্তর হবে গুণের। গুণের কাজ করে। তো এখানে গুণ্যটা হচ্ছে 1/9, আর গুণক হচ্ছে গুণ্য হচ্ছে গুণকের এর, এরকম কিন্তু এর আছে, গুণকের 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করো। অতএব গুণ্য সমান গুণকের, গুণক ছিল 1/9, 1/9 গুণক এর বলা আছে এর। আর এই যে এর মানে কিসের কাজ করে আমি লিখছি, গুণের কাজ করে, তাহলে গুণ কত? 3। গুণকের 3 গুণ, তাই বলা আছে, দেখো ভালো করে। তাহলে আমরা যদি এটার নিচে কোনো কিছু নাই, মনে মনে ভাবি একটা 1 আছে, তার মানে 3টা উপরে আছে, এটা দ্বারা এটাকে কাটা যায় আবার, 3 3 9, তাহলে এটা হয় 1/3। তাহলে গুণ্য বের হলে 1/3, গুণটা দেওয়াই আছে 1/9। তাহলে গুণফল সমান কি জানো তোমরা? গুণফলের সূত্র জানো তোমরা? কি জানো? গুণ্য গুণন গুণক। আর গুণের মান আমরা বের করলাম 1/3, গুণকের মান কত? 1/9। এখানে লবের সাথে লবের গুণ হবে, উপরে যেটা থাকে সেটাকে লব বলা হয়, লাফাই যেটা সেটা লবে থাকে। আর এটাকে বলা হয় হরিণ। তোমরা শিখছো লতা আর হরিণ, এটা হর। তাহলে 1 আর 1 গুণ করে অনেকেই বলবে 1 1 কে 2, আসলে 1 আর 1 গুণ করলে একই হয়, আর 3 9 27। দেখো অ্যান্সার এটাই আছে। আচ্ছা 35 নাম্বার আমি বোঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। 35 নাম্বারটা আমি বললাম যে যদি কোনো, ধরো তোমার একদিনের হিসাব দেওয়া আছে, তুমি একদিনে 500 টাকা আয় করো। এখন বললা তুমি 2002 সালের ফেব্রুয়ারি মাসে কয় টাকা আয় করছিলা? 2002 সাল, এটা কিন্তু বলা আছে। যদি সাল দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমত ওটাকে পরীক্ষা করব যে এই সালটা কি অধিবর্ষ না অধিবর্ষ নয়। আর অধিবর্ষ বা অধিবর্ষ নয় এটা কিভাবে পরীক্ষা করা হয়? যদি কোনো সাল 4 বা 400 দ্বারা বিভাজ্য হয়, 4 বা 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেই সালটি অধিবর্ষ। এখন 400 কখন ভাগ হবে? আর তখন 4 ভাগ হবে। যদি ওই সালটার একক এবং দশকের ঘরে শূন্য থাকে, তাহলে 400 দ্বারা ভাগ করব, ভাগ করে দেখবো সেটা নিঃশেষে বিভাজ্য কিনা 400 দ্বারা। যদি বিভাজ্য হয় 400 দ্বারা, তাহলে বলবো সেটা অধিবর্ষ। আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। একইভাবে যদি এককের ঘরে এবং দশকের ঘরে শূন্য না থাকে, তাহলে এককের ঘরে হয়তো শূন্য আছে বা শূন্য নাই, সেক্ষেত্রে ওই সালটাকে আমরা 4 দ্বারা পরীক্ষা করব। সাল থাকলে আমরা 4 বা 400 দ্বারা পরীক্ষা আমরা করবই, করার পরে দেখবো সেটা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি হয় 4 দ্বারা বিভাজ্য হলেও সেটা অধিবর্ষ হবে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। অথবা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাও সেটা কিন্তু অধিবর্ষ হবে, সেক্ষেত্রে 29 দিনে ফেব্রুয়ারি মাস হবে। আর ওটা সেটাই বলা আছে। আচ্ছা সাইড দিলাম। 63 নাম্বার, গুণক যদি 20 হয়, গুণফল 0 হলে গুণ্য কত? এটা পারবে। গুণ্য গুণফল কখন সমান হয়? 64, একটু আগেই করছো। 65 নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পঁয়ষট্টি নাম্বার ভালো করে মনে রাখবা, পারলে একটা স্টার চিহ্ন দিতে পারো। হ্যাঁ পারবা, 65 পারবা, সহজ ছিল। 60 বিয়োগ 5 গুণন 12, আমরা জানি বন্ধনীর কাজ আগে হয়, তাহলে বন্ধনীর কাজটা আগে করে নেব। 60 বিয়োগ 5 বরং 60, এটা শূন্য, এটা সমস্যা নেই। এরপরে যেটা বলা আছে 323
সরি 324 গুণন 23, এখানে 324 কে কত দ্বারা গুণ আর যোগ করা হয়েছে? প্রথমত আমরা কত দ্বারা গুণ করে যোগ করা হয়েছে? প্রথমত হচ্ছে আমরা 3 দ্বারা গুণ করছি। 324 গুণন হচ্ছে 23, এটা দ্বারা কিন্তু আগে গুণ করছি। যদি এভাবে লিখি, এটা গুণন এটা হয়, তাহলে এটা যেহেতু এককের ঘরে আছে, তার মানে 3 একক, 3 একক মানে কিন্তু আমরা বলি 3। আর এটাকে যদি ধরি 2 দশক, তার মানে হচ্ছে 20। তার মানে 3 আর 20 দ্বারা গুণ করে যোগ করা হয়েছে। কথা কি বুঝতে পেরেছো? এটা তোমাদের ঝামেলা থাকার কথা ছিল, আর এটাই করা হয়েছে। তাহলে 324 কে 23, 324 গুণন 23, এখানে 324 কে কত দ্বারা গুণ করা হয়েছে? প্রথমেও এই এককের ঘরে 3 দ্বারা গুণ করা হয়েছে, আর 3 একক মানে হচ্ছে 3। তারপর 2 দ্বারা গুণ করা হয়েছে। 2 তার এককের ঘরে নাই, 2 কোথায় আছে? দশকের ঘরে। আর দশক মানে হচ্ছে 2 10 20 হয়। তাহলে কত দ্বারা গুণ করা হয়েছে? 3 আর 20 দ্বারা। তারপরে বলা আছে সহজ পদ্ধতি গুণ বলতে কি বুঝো, এটা আমি প্রথমেই বলছি। 68 নাম্বার একটু দেখে নিবা। গুণফল কখন গুণের চেয়ে ছোট হয়? গুণক যদি 1 এর চেয়ে ছোট হয়। গুণফল কখন গুণের চেয়ে ছোট হয়? গুণক যদি 1 এর চেয়ে ছোট হয়। দেখো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। গুণফল কখন গুণের চেয়ে ছোট হয়? ধরো গুণ্য আছে হচ্ছে এরকম আছে 0.5, এটা আছে গুণ্য। গুণফল কখন গুণের চেয়ে ছোট হয়? এটাকে যদি 0.1 দ্বারা গুণ করা হয়, দেখো এটা যদি গুণ করি, তাহলে গুণ করলে হয়, মনে করো না দশমিক নাই, দশমিক নাই মানে এটা 5 একে 5। তারপরে এখানে কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর, 1 2, 2 ঘর আগে দশমিক দিলে এই যে 1 2। এটা কিন্তু ছোট, এই গুণফলটা কাটছে ছোট, এইটাতে কিন্তু ছোট। 0.5 0.05 এর চেয়ে বড়। তার মানে এটা যদি 1 এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু ছোট হবে। এরপর যেগুলো আছে সবগুলো তোমরা পারবা, একটু দেখে নিও। হ্যাঁ, আমি এখন জ্যামিতিতে যাব। আর যে 3টা কাটা দিতে বলছি কাটা দিবা, জ্যামিতি বের করতে পারো। ক্লাস কি বোঝা যাচ্ছে কি না একটু হাই হ্যালো দাও। যেহেতু ক্লাস করানো হচ্ছে, না বুঝতে পারো তখন ফোনের সামনে বসে আছো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো বা ক্লাস বুঝতে পারছো? যদি পারো তোমরা একটু বলো আমাকে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, আর না বুঝলে সেটাও একটু বলো। আমার কথা বুঝতে পারছো কিনা একটু বলো। জ্যামিতিতে যাবো বাবা, তোমাদের কোনো সমস্যা না থাকলে বলতে পারো। একটু সময় লাগবে, শীট বের করতে হবে। শীট যে কোথায় রাখছি আল্লাহ ভালো জানে। একটু লাইনে থাকো বাবা, আমি শীটটা বের করি। তৃতীয় শ্রেণীর জ্যামিতি না, পেয়েছি। তৃতীয় শ্রেণীর জ্যামিতি পেয়েছি। বাবা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন? একটু বলবেন। আপনারা কি কথা বুঝতে পাচ্ছেন কিনা একটু জানান। আচ্ছা, 66 82 83। আচ্ছা ঠিক আছে স্যার, দেখে দিচ্ছি। 67 নাম্বার বুঝতেছো না? ওকে, 67 66 67। আচ্ছা ঠিক আছে, দেখছি। 66 নাম্বার এখানে আমি লিখছিলাম এই যে 324 কে বলছে যদি 23 দ্বারা গুণ করা হয়, তো বলছে 323 গুণন 24। এখানে 324 কে কত দ্বারা গুণ করে যোগ করা হয়েছে? তাহলে আমরা এখানে কত দ্বারা গুণ করছি এটা বের করলেই হয়ে যাবে। গুণ করতে আমরা যোগ করবই। তাহলে প্রথমত গুণ করছি হচ্ছে এই 3 দ্বারা। 3 যেহেতু এককের ঘরে আছে, তার মানে 3 একক, আর 3 একক মানে হচ্ছে 3। তার মানে প্রথমে 3 দ্বারা গুণ করছি, তারপরে 2 দ্বারা গুণ করছি। আর 2 দ্বারা গুণ করা মানে কিন্তু শুধু এখানে 2 বোঝাচ্ছে না,
2 আছে কোথায়? একক দশক, দশকের ঘরে। আর দশক মানে কত? 2 দশক মানে হচ্ছে 2 গুণন 10 মানে 20। তার মানে 20 দ্বারা 3 দ্বারা কিন্তু গুণ করা হয়েছে। তো 3 দ্বারা গুণ করলে 3 একক, আর 3 একক মানে হচ্ছে 3 একে 3। আর 2 আছে দশকের ঘরে, তাহলে 10 দুগুণ 20। তাহলে সেক্ষেত্রে 3 এবং 2 দ্বারা গুণ করে তারপর যোগ করা হয়েছে। তারপরে 67 নাম্বার, সহজ পদ্ধতিতে গুণ বলতে কি বুঝো? এটা গুণ্য অথবা গুণকের যে কোনো একটাকে 10 এর গুণিতক করতে হবে। 10 এর গুণিতক করে গুণ করার পদ্ধতির নাম সহজ গুণ পদ্ধতি। ধরো এখানে আছে এরকম 99 গুণন হচ্ছে 5 বা 6 লিখলাম। এখানে যদি আমরা এটাকে 10 এর গুণিতক করি, 10 এর গুণিতক কোনগুলো এগুলো আবার চিনতে হবে। 10 এর গুণিতক 10 নিজেই, অথবা 100, অথবা 1000, অথবা 10,000, এরকম আর কি সংখ্যা থাকতে হবে। তো এটাকে আমরা 10 এর গুণিতক করতে পারি। 99 কার কাছাকাছি সংখ্যা? 10 এর না কিন্তু, কার কাছে? 100 এর কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা যদি 100 লিখি, 100 বিয়োগ 1 করলে এটা 10 এর গুণিতক হয়ে গেল। কারণ 10 এর গুণিতক মানে 10, 100, 1000 এরকম আর কি। তাহলে 99 কার কাছে সংখ্যা? 100 এর কাছাকাছি সংখ্যা। এই জন্য আগে 100 লিখছি, যেহেতু এখানে 99 আছে, যেটা বেশি আছে সেটা বিয়োগ করে দিছি। অথবা তুমি এভাবে লিখলা যে 6 গুণন 999। তো এখানে এটাকে করা যায় না, এটাকে করা যায়, কারণ এটা 6 6ই থাকবে। 999 কার কাছাকাছি সংখ্যা? দেখো 1000 এর কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা আগে 1000 লিখবো, কিন্তু এখানে তো আছে 999, তাহলে বিয়োগ 1। তো সংজ্ঞাতে বলা আছে গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে, হয় গুণ্য না হলে গুণক, এই দুইটার যে কোনো একটিকে 10 বা 10 এর গুণিতক করে গুণ করার যে পদ্ধতি তার নাম সহজ গুণ পদ্ধতি। কিছু আর কোনো সমস্যা? আচ্ছা বাবা, যে আমি করে দিচ্ছি বাবা, একটু দাঁড়াও। হ্যাঁ, আমি সবই করে দেব, তোমাদের সমস্যার জন্য ক্লাসে ঢোকা। আচ্ছা, তারপরে হচ্ছে 34 নাম্বার বুঝাইছি। 34 নাম্বার বুঝতে পারোনি মুস্তাদিদ? 34 এর সমস্যা এখনো কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 12 অধ্যায় করবো বাবা, একটু দাঁড়াও একটু। হ্যাঁ, একটু বাবা, 82 83টা শেষ করে দিই। 82 নাম্বার, এটা সোজা। একটি পেঁপের ওজন হচ্ছে 500 গ্রাম। তাহলে 3টা পেঁপের ওজন কত? একটা পেঁপের ওজন দেওয়া আছে 500 গ্রাম, 3টার ওজন আগে বের করে নাও। আচ্ছা, একটি পেঁপের ওজন 500 গ্রাম, তাহলে 3টা আছে, 2টার ওজন 2 গুণ হতো, 3টার ওজন 3 গুণ, তাহলে হচ্ছে 1500 গ্রাম। আচ্ছা, গ্রাম, এত গ্রাম। হ্যাঁ, এটা গ্রাম লিখলেও হবে। তো এখানে বলছে কত কেজি, গ্রাম বা কত কেজি, গ্রামে আনসার হয়ে গেছে। আমি পরিমাপ অধ্যায়ে তোমাদের করাইছিলাম, সবাইকে করাইছি, বলছিলাম আমরা যদি ছোট এককে বড় এককে প্রকাশ করি, যেমন এখানে কেজি গ্রামের চেয়ে বড়, তাহলে ছোট এককে যখন বড় এককে প্রকাশ করবো তখন ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? গ্রাম আর কেজির সাথে যার সম্পর্ক আছে, যত সম্পর্ক আছে তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে গ্রামের সাথে কেজির একটা সম্পর্ক আছে, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে গ্রামটা ছোট একক, এই ছোট এককে যখনই বড় এককে প্রকাশ করব তখন আমরা ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, এটা গ্রাম আছে, কেজি করব, 1 কেজি সমান আমরা জানি 1000 গ্রাম। 1000 গ্রাম, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি 1000 দ্বারা, এই যে এটা হয়, এখানে দেখো 3টা সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে, এখানেও 4টা সংখ্যা নিলাম। এই 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার মধ্যে ভাগ যায়, কয়বার যায়? ভাগ করার নিয়ম, এর সমান হওয়া যাবে বা ছোট হওয়া যাবে, কিন্তু বড় হওয়া যাবে না, সেই অনুযায়ী একবার যায়। তাহলে একবার দিলাম 1000, বিয়োগ করলাম 005, এটা বিয়োগ করলে 0 হয়। এখন তো আর কোনো সংখ্যা নাই, যেটা ডান দিক থেকে কেটে নিয়ে আসবো। যদি না থাকে, যারা সরকারি চাকরি করে, তোমার বাবা মাকে বলবা যদি রিটায়ার করে, দেখবা মাস শেষে পেনশন পায়, চাকরি শেষ কিন্তু মাসে মাসে পেনশন পায়। এখানেও দশমিকটা পেনশন হিসেবে কাজ করে। তাহলে এখানে দশমিক দিলে এখানে একটা 0 আসে, এই যে 5 বার যায়। তাহলে এটা কত বের হলো? 1.5 কেজি। গ্রাম ছিল, কেজি হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, 82 নাম্বার তোমাদের সলভ হয়েছে। তারপরে কত নাম্বার বাবা? 83 নাম্বার। আচ্ছা, 83 নাম্বারে বলা আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 2টা শূন্য। তাহলে আমরা যদি 1 আর এটা গুণ করি, তাহলে প্রথমত এটাই হবে 999। একের সাথে তুমি যাই গুণ করো না কেন, গুণফল তাই হয়। তাহলে 999 কে 1 এর সাথে গুণ করলে 999। তারপরে 1 এর পরে যে কটা শূন্য আছে এখানে তো সেই কটা শূন্য বসাই দাও, তাহলে তো হয়ে গেল, আর হয়েও গেছে। এরপরে কোনটা বলো? 60 নাম্বার বুঝে দেন। আচ্ছা, 60 নাম্বার, 34 নাম্বার, কিন্তু 34 নাম্বার বুঝুনি? পঞ্চম অধ্যায়ের সৃজনশীল 8 নাম্বার ভুল আছে, ভুল আছে, ভুল আছে। ক্লাসে অনেকবার বলছি, অনেকবার বলা হয়েছে এবং অঙ্ক কেটে দেওয়া আছে, সেক্ষেত্রে আমি করে দিতে পারবো না বাবা, সরি। ভুল অঙ্ক আমি কিভাবে করে দেবো বলো? 84 নাম্বার, গুণের ক্ষেত্রে গুণ্য বা গুণকের স্থান বিনিময় করলে গুণফল কি থাকে? এটাও তো বুঝাইলাম, তোমরা বাংলা পড়া বুঝতেছো না তাই। এখানে 9 গুণন 5, আমরা যদি গুণ আর গুণকের স্থান বিনিময় করি, স্থান বিনিময় করা মানে আমি ক্লাসে এটাও বুঝাইছি, তোমরা যারা মেয়েরা এক পাশে বসো, যেমন দক্ষিণ পাশে বসো,
আর ছেলেরা বসে হচ্ছে উত্তর পাশে। আমরা যদি তোমাদেরকে বিনিময় করি, একদিন যদি ছেলেদেরকে মেয়েদের বেঞ্চে বসাই আর মেয়েদেরকে যদি ছেলেদের বেঞ্চে বসাই, আমি আশিক স্যার কিন্তু আমি আশিক স্যারই থাকবো, আমার কোনো পরিবর্তন হবে না, আমি ছেলে থেকে মেয়ে হয়ে যাব না। এখানেও ঠিক তাই, গুণ্য বা গুণকের যদি স্থান পরিবর্তন করা হয় মানটা একই থাকবে। তাহলে 9 গুণন 5 যা, 5 গুণন 9 তাই, 5 নং 45, 5 গুণন 9 মানে 45ই হয়। আর কোনো সমস্যা? দুইটাই দেখা যাবে, কোনো সমস্যা নেই, তবে একক যদি উল্লেখ করা থাকে তোমাকে সেই এককেই লিখতে হবে। ঠিক আছে বাবা? আচ্ছা, জ্যামিতিতে কত কত নাম্বার বললো আমাকে আরেকবার একটু লিখে দাও। তোমাদের ধৈর্য থাকলে ক্লাস হবে, কোনো সমস্যা নাই, আমি আজকে ক্লাস নিব, তবেই পরীক্ষা ভালো দিতে হবে। আচ্ছা, জ্যামিতিটা বলো, জ্যামিতি শীট কোনটা কোনটা সমস্যা একজন লিখছে, আর একবার একটু লিখে দাও। পরিমাপ অধ্যায় করিয়েছি, একদিন ক্লাস হয়েছে আর একদিন করলে শেষ হয়ে যাবে, ক্লাস মিস না করাটাই বেটার। হ্যাঁ, আচ্ছা, জ্যামিতি শীট কত নাম্বার জানি কে কে লিখলে বাবা একটু বলো তো, প্রথম থেকে এগুলো সহজ ছিল, 1 নাম্বার থেকেই বের করো, শীট বের করো জ্যামিতি। জ্যামিতি বাবা আমি তো তাড়াতাড়ি করতেছি, তোমরা একটু বের করো। আচ্ছা, জ্যামিতির 1 নাম্বার, জ্যা শব্দের অর্থ কি? 1 নাম্বার বলা আছে ভূমি, 2 নম্বরে বলা আছে মিতি শব্দের অর্থ কি? তোমরা জানো পরিমাপ। 3 নম্বরে বলা আছে, যদি ভুল থাকে ঠিক করে নেবা, জ্যামিতি হলো স্থান ভিত্তিক বিজ্ঞান। স্থান ভিত্তিক বিজ্ঞান, একটু মিশাইতে করে দিই। আচ্ছা, স্থান ভিত্তিক বিজ্ঞান 3 নাম্বার। 4 নাম্বার বলা আছে ইউক্লিড কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিস। 5 নম্বরে বলা আছে ইউক্লিড রচিত এলিমেন্টস, এলিমেন্টস ELEMENTS, ELEMENTS, আমার ইংলিশটা ভালো না, বুঝে নিও। এলিমেন্টস পুস্তক কত খণ্ডে বিভক্ত? 13 খণ্ডে বিভক্ত, 13 খণ্ডে বিভক্ত। 5 নাম্বার 13 খণ্ড হবে, 13 খণ্ড, ঠিক করে নাও। আচ্ছা, জ্যামিতি 73, 7 মাঝে মাঝে থেকে বলতেছো কেন বাবা? আচ্ছা, 7 নাম্বারটা ঠিক আছে, 7 নাম্বার এলিমেন্টস লিখে দিব। এখানে বলছে 7, তোমাদের যেটা সমস্যা সেটাই করে দিই। ইউক্লিড তার কোন পুস্তকে জ্যামিতির বিবরণ লিপিবদ্ধ করেন? এলিমেন্টস, এই যেটি এটাতে লিপিবদ্ধ করেন, ELEMENTS, এলিমেন্টস। ওকে, 7। তারপরে হচ্ছে 14। আচ্ছা, 14 নম্বরে তাহলে যাই। রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? বিন্দুর একদিকে চলার পথকে রশ্মি বলা হয়। এই যেটা হলো প্রান্ত বিন্দু, প্রান্ত মানে শেষ, এখান থেকে শুরু, এই তারপরে আর শেষ নাই। তাহলে এটা হলো 14। 14 নম্বরে বলা আছে রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? আমরা বলবো একটি। রশ্মির প্রান্ত বিন্দু একটি, বিন্দুর একদিকে চলার পথকে রশ্মি বলা হয়, এই জন্য প্রান্ত বিন্দু একটি। তারপরে হচ্ছে 73, এর মধ্যে আর কোনো সমস্যা নাই। 73 নম্বরে বলা আছে চতুর্ভুজের ইংরেজি শব্দ কোনটি? কোঅর্ডিনেটর, লিখে নাও, বানান আমি লিখে দিচ্ছি। QUA 73 নাম্বার, প্রশ্ন সহ লিখে দিচ্ছি। চতুর্ভুজের ইংরেজি QUA BRILATERAL, কোঅর্ডিনেটর। আচ্ছা, 76। চতুর্ভুজের 2টি কর্ণ যোগ করলে ত্রিভুজ উৎপন্ন হবে 4টা, সরি 8টা। এই যে একটা, 4টা, টোটাল 8টা।
চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর কি সমানও হতে পারে, অসমানও হতে পারে। তারপরে হচ্ছে 84 নাম্বার কর্ণ, ডায়াগোনাল। 84 নাম্বার কর্ণ এর ইংরেজি পড়ছে ডায়াগোনাল, DIAGONAL, ডায়াগোনাল। 84। তারপরে 106 জে এর চট, CHORD। 106 নাম্বার CHORD। আর কিছু আমি সবগুলো লিখে দিয়েছি, 7, 73, 84, 104। আচ্ছা 104, 106 লিখে দিলাম, 104 আমি করে দিচ্ছি। 58 নাম্বার, 57 নাম্বার, আচ্ছা 63 নাম্বার। ওকে ঠিক আছে। 58, 57। ত্রিভুজে কয়টির বেশি সমকোণ বা স্থূলকোণ থাকতে পারে না? 58 নাম্বার, ত্রিভুজে একটির বেশি সমকোণ বা স্থূলকোণ থাকতে পারবে না। এটা কিভাবে হয় আমি দেখাই দিচ্ছি। দেখো, যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাও তাহলে একটা সমকোণ থাকবে, এটাকে বলা হয় সমকোণ। এই সমকোণী ত্রিভুজে সমকোণ যদি একটা থাকে, বাকি দুইটা কোণ হয় সূক্ষ্মকোণ। এই তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মধ্যে এটার মান 90 ডিগ্রি, আর বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। তাহলে এর মধ্যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। একটি মাত্র কোণ আছে 90 ডিগ্রি, আর বাকি দুইটা অবশ্যই তোমার দুইটা মিলে 90 হতে হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তার মধ্যে 90 ডিগ্রি আছে, 180 থেকে 90 বাদ দিলে থাকে 90। তাহলে বাকি দুইটা মিলে কিন্তু 90। সেক্ষেত্রে একটা যদি একও হয় আর একটা যদি 89 হয়, তাও দুটাই সূক্ষ্মকোণ। তার মানে এই একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে একটা মাত্রই সমকোণ থাকবে। একইভাবে স্থূলকোণের ক্ষেত্রেও তাই। ধরো তোমরা এখানে স্থূলকোণে এরকম একটা ত্রিভুজ আঁকাইছো, এরকম স্থূলকোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়। এই তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে এটা 90 থেকে বড়, ধরো তুমি ধরে নিলে 120। তাহলে 180 থেকে 120 বাদ দাও, তাহলে কত হয়? 60। 60কে আবার 2 দ্বারা ভাগ দাও, বা যা খুশি দাও তোমাদের ইচ্ছে। একটাকে 20 ধরো, একটাকে 40 ধরো, তাও দুটাই কিন্তু সূক্ষ্মকোণ। তার মানে স্থূলকোণ আছে কয়টা? একটা। তাহলে এটাই হওয়ার কথা বা এটাই হয়েছে। 68 নাম্বার, এবার কি বুঝতে পেরেছো? আচ্ছা, আসলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। 63 নাম্বার বলছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের সমষ্টি কত ডিগ্রি? সমকোণী সমদ্বিবাহু, এখানে সমকোণী সমদ্বিবাহু, যদি তুমি এটা একটা সমকোণী ত্রিভুজ নেই, এই বাহু আর এই বাহু যদি সমান নাও, সেক্ষেত্রে এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়, তো এখানে বলা আছে সূক্ষ্মকোণদের সমষ্টি কত? একটু আগে তো বললাম যে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। দুইটা কোণ মানে হচ্ছে যোগফল, সমষ্টি 90 ডিগ্রি। এরপরে 68 নাম্বার বলছি, 104 নাম্বার, 73 নাম্বার। আচ্ছা 73 নাম্বার তো লিখে দিলাম বাবা, সোয়া লিখে দিছি আমি। 104 নাম্বার, 104 নাম্বার, 104 নাম্বার। আচ্ছা 104 নাম্বার বুঝতেছো না? রেডিয়াস, ব্যাসার্ধ, RADIUS, ব্যাসার্ধ ইংলিশ RADIUS। বৃত্তের কেন্দ্রগামী যাকে, ধরো আমরা একটা বৃত্ত আঁকালাম, কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাকে বলা হবে ব্যাস, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। আমি একটু বুঝাই দেই বৃত্ত আঁকায়া, তাহলে আর কোনো ঝামেলা থাকবেন না। বৃত্তটা কিন্তু অত সুন্দর হবে না, বোর্ডের মতো হবে না, ক্লাসের বোর্ডের মতো কিন্তু হবে না। মনে করে নিবা স্যার ওই সুন্দর করে আঁকাইছে, আসলে হয়নি, না হওয়ার স্বাভাবিক, কারণ কম্পাস নাই যেহেতু। ধরো এরকম করে আমি একটা বৃত্ত আঁকালাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এই বৃত্তর কেন্দ্র থেকে এইরকম যদি কেন্দ্রগামী যদি একটা জ্যা হয়, এটার নাম হয় ব্যাস। পুরোটাই ধরো এটা হলো ব্যাস। আর এই কেন্দ্র থেকে যদি খালি এই পর্যন্ত আসে, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে? বৃত্তের 6টা অংশ আছে, কেন্দ্র, জ্যা, ব্যাস, পরিধি, চাপ, আর হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, চাপ, জ্যা,
একটা হচ্ছে পরিধি। ব্যাস কি? এই যে কেন্দ্র থেকে যেটা গেছে সেটা হচ্ছে ব্যাস, আর কেন্দ্র থেকে যেটা গেছে সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে কেন্দ্রটা একটা নির্দিষ্ট বিন্দু, এটা হলো কেন্দ্র। চাপ, বৃত্তের যে কোনো খণ্ড অংশ বা ভাঙা অংশকে বলা হয় চাপ। জ্যা কি? দুইটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। আর বৃত্তের এই যে দৈর্ঘ্যটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। কোনটা আরেকবার বোঝাই দেবো বলো? আরেকবার কোনটা বোঝাবো? আবার কোনটা বোঝাবো সোহা বলো? 129 নাম্বার। সূক্ষ্মকোণ কাকে বলে? এই সূক্ষ্মকোণ কাকে বলে মানে এখানে লেখা আছে সমকোণ আছে, ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তুমি এটা না লিখলেও হবে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণ কাকে বলে? যদি কেউ লেখে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, এটাও হবে, কোনো সমস্যা নাই। 73 84 106, 73 84 106। চতুর্ভুজের ইংরেজি প্রতিশব্দ লিখে দিছিলাম তো তুলনায়। 73 84 106, 73 84 106। আচ্ছা ঠিক আছে, 73 নাম্বারের অ্যান্সার হচ্ছে চতুর্ভুজের ইংরেজি প্রতিশব্দ কি বা শব্দ কি? কোঅর্ডিনেটর। QUADRILATERAL। এরপরে 84 নাম্বার। 84 নাম্বারে বলা আছে কর্ণ এর ইংরেজি শব্দ কি? ডায়াগোনাল। DIAGONAL, ডায়াগোনাল। আর 106 রেডিয়াস মনে হয় ছিল, হ্যাঁ রেডিয়াস। ব্যাসার্ধ না জ্যা ছিল সরি। 107 ব্যাসার্ধের দ্বিগুণ কে বৃত্তের কি বলা হয়? ব্যাস বলে। এই যে এইটা যদি ব্যাসার্ধ হয়, ধরো এটা কেন্দ্র, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। এই পুরোটুকু মিলে হচ্ছে কি কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে কি ব্যাস। এখান থেকে যতটুকু দূরত্ব, এখান থেকে ততটুকু, এখান থেকে ততটুকু, এখান থেকে ততটুকু, সব দিকে একই। এই কেন্দ্রগামী যে জ্যাটা সেটাই কিন্তু ব্যাস। বা যদি বলো পরিধি এরকম একটা, এখান থেকে একটা, এই দ্বিগুণ অংশটাই হচ্ছে ব্যাস। কি বাবা, তোমরা যদি উল্টাপাল্টা কোশ্চেন করো তাহলে তুমি পড়াতে পারবো না। এখন বলতেছো কোনগুলো ভুল, ওটা তো আমি অনেক আগে শেষ করে দিচ্ছি। 71 72 এবং 73 নাম্বার, ওই সিটি তো শেষ। একশো 41 নাম্বার বুঝে দিব বাবা। কি বুঝে দেবো বলো তো? বিন্দু কাকে বলে এটা যদি বুঝে দেওয়া লাগে তাহলে তোমার মরে যাওয়া দরকার এই রাতের বেলায়। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এটা তো ফাজলামি করা হচ্ছে আমার মনে হয়। বাবা আমার ক্লাসও শেষ, লাইনও চলে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।